ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল টাইম সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। তো তোমরা জানো যে আমরা প্রতিদিন রাত্রি 8টার সময় অঙ্কের ক্লাস শুরু করি। সেই মতো তোমাদের কাছে আরও একটি নতুন অধ্যায় নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। চলো দেখে নাও আমাদের প্রথম প্রশ্নটি কী রয়েছে। দেখো, দেওয়া আছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নতীন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশে পার্থক্য কত? তাহলে দেখো, পঙ্কজ কী বলেছে, 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তাহলে 42,000 টাকা পঙ্কজের কত মাস খাটছে না 12 মাস, এবং নতীন 4 মাস পর সেই ব্যবসায় যোগ দিচ্ছেন। তাহলে 4 মাস পর, তাহলে 12 থেকে তার কী হবে, 4 বাদ যাবে। তাহলে সে 1 বছরের মধ্যে কত মাস টাকাটা খাটাতে পারছে না 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 8 মাস। তাহলে এরকম তাহলে আমাদের কী হবে, যদি আমরা তাদের লভ্যাংশের অনুপাত করি, তাহলে যদি তাদের লভ্যাংশের অনুপাত করি কী হবে, তাহলে পঙ্কজের 42,000 টাকা খাটছে কত মাস, 12 মাস, আর নতীনের 57,000 টাকা খাটছে কত মাস, 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8 মাস। তাহলে দেখো দুটির অনুপাত কত হবে, 12 দুগুণে 24, 4 বারে 48, আর 2 50, 7 8 56, 5 8 40, আর 5 45। দেখো 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে, তাই শূন্যগুলো লেখার দরকার নেই। এবার দেখো আমরা অনুপাতটাকে আরও ছোটো করছি। যদি আমরা 3 দিয়ে কাটি, 3 16 48, 3 8 24, 3 15 45, 3 দুগুণে 6। দেখো আবার আমরা কি দিয়ে 8 দিয়ে কাটছি, 8 21 168, 8 একে 8, 8 9 72। তাহলে দুজনের লভ্যাংশ অনুপাত কত হচ্ছে, 21:19। তাহলে দেখো প্রশ্নের শেষে কি বলেছে, পঙ্কজ ও নিতিনের লভ্যাংশে পার্থক্য কত? তাহলে মোট আগে আমরা দেখবো কত লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে 26,000 টাকা, এবং তাদের দুজনের লভ্যাংশের অনুপাত কত না 21 + 19, আর পার্থক্য কত হবে 21 - 19। এটা ক্যালকুলেট করে যেটা অ্যান্সার হবে সেটাই উত্তর। দেখো 26,000 বাই 9 রেখে 10, 3 রেখে 4, 2, 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 2 13, 26। তাহলে পার্থক্য কত হচ্ছে, না 1300 টাকা। তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে পার্থক্য হচ্ছে 1300 টাকা। তাহলে কোন অপশানটা সঠিক হবে, দেখো এখানে কোনো অপশান নেই, 1300 নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, কোনোটিই নয়। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রথমে আমরা কী করলাম, দুজনের লভ্যাংশের অনুপাতটা বের করে নিলাম। তাই পঙ্কজের 42,000 টাকা কত মাসের জন্য খাটছে, 12 মাসের জন্য, এবং নতীনের 57,000 টাকা খাটছে 8 মাসের জন্য, কেননা সে 4 মাস পর ওই ব্যবসায় যোগ দেন। তাহলে দুজনের লভ্যাংশের অনুপাত হয়ে গেল কত, 21:19, এবং তাদের লভ্যাংশে পার্থক্য বের করতে পারি। তাহলে মোট লাভ হয়েছে 26,000 টাকা। তাহলে 26,000 টাকার আর এবং কত, তাদের লভ্যাংশের মোট অনুপাত হচ্ছে 21 + 19, আর পার্থক্য হচ্ছে 21 থেকে 19 বিয়োগ। তাহলে যেটা হচ্ছে ক্যালকুলেশন করে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে 1300 টাকা। তাহলে এখানে কোনো অপশানে 1300 নেই, তাই অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখো, এক ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙালেন। তিনি কিছু 100 টাকার নোট ও কিছু 500 টাকার নোট পেলেন। নোটের সংখ্যা 60 হলে তিনি কতগুলি 500 টাকার নোট পান? তাহলে দেখো এই অঙ্কটা আমরা এলিগেশনের মাধ্যমে করব। তাহলে দেখো প্রথম কী করলো, 100 টাকা কিছু নোট পেলো এবং কিছু 500 টাকার নোট পেলো।
আর মোট টাকার পরিমাণ হচ্ছে কত 14,000 টাকা। আর নোটের সংখ্যা হচ্ছে কত 60। তাই দেখো এলিগেশন করব, বিয়োগ করব আমরা। তাহলে বিয়োগ কী হয় এলিগেশনের মাধ্যমে সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তাহলে দেখো আমরা 500 থেকে 14,060 14,000 বাই 60 100। তাহলে দেখো অনুপাত কি হচ্ছে, দেখো 5 6 30, দুটো শূন্য বাই 1400 বাই 6, 1400 বাই মাইনাস 600 বাই 6। তাহলে দেখো নিচে যখন একই সংখ্যা থাকে তখন কী হবে, কেটে যাবে। তাহলে দেখো 3,000 থেকে 1400 বিয়োগ করলে কত হচ্ছে 1600, ইজ টু 1400 থেকে 600 বিয়োগ করলে কত হচ্ছে 800, সমান কত হচ্ছে দুটো শূন্য এদিকে কেটে যাচ্ছে এদিকে কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, 8 একে 8। তাহলে অনুপাত হচ্ছে কত 2:1। তাহলে দেখো এবার আমাদের শেষে কি বলেছে প্রশ্নটাতে, কতগুলি 500 টাকার নোট পান। মোট নোটের সংখ্যা যদি 60 হয় তাহলে তিনি কতগুলি 500 টাকার নোট পান। তাহলে আমরা কি করব, দেখো আমরা মোট অনুপাত কত হচ্ছে, তাহলে 2 আর 1 হচ্ছে 3। তাহলে মোট নোটের সংখ্যা হচ্ছে কত 60টি, তার মধ্যে 500 টাকার নোট কত হচ্ছে, অনুপাতটা হচ্ছে 1 আর মোট অনুপাত হচ্ছে 3। তাহলে কত হবে, কাটাকুটি করে 20 সমান হচ্ছে 20টি। তাহলে আমাদের 500 টাকার নোটের সংখ্যা হচ্ছে কত 20টি, মোট নোটের সংখ্যা 60 এবং অনুপাত হচ্ছে কত 1টা হচ্ছে কি 500 টাকার নোট, তাহলে 1 আর মোট অনুপাত হচ্ছে 3। তাহলে 3 20 60, তাহলে 20টি হচ্ছে 500 টাকার নোটের সংখ্যা। তো তারপরে প্রশ্নে আমরা চলে আসছি। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8, সংখ্যাটির সঙ্গে 13 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয়। সংখ্যাটি হলো, দেখো এটা একটা খুব সুন্দর অঙ্ক, যে অঙ্কটা আমরা অপশান চুজ করে নিতে পারবো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8। তাহলে দেখো প্রথমটা আমরা মেনেছি। দেখো এটা যে দেখো 4টি যে অপশান আছে প্রতিটি 2 অঙ্ক বিশিষ্ট করে। তাহলে 7 আর 1 8, দেখো অঙ্ক দুটির সমস্যা দেখো প্রত্যেকে 8 আছে, 6 আর 2 8, 5 আর 3 8, 3 আর 5 8, এটা তো মিলে যাচ্ছে। তারপর কী বলছি, সংখ্যাটির সঙ্গে 13 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয়। তাহলে দেখো আমরা যে অপশানগুলো আছে তার সাথে প্রত্যেকটার সাথে 13 যোগ করব। প্রথমে 71-এর সাথে যদি 13 যোগ করি 4 8, দেখো অঙ্কদ্বয় সমান হচ্ছে কি, একটা 8 হচ্ছে একটা 4 হচ্ছে, দুটো অঙ্কদ্বয় সমান 9। তারপরটা আমরা দেখি 62-র সাথে যদি আমরা 8 যোগ করি 13 যোগ করি কত হচ্ছে 3 আর 2 5, 6 আর 1 7, এটা দেখো সমান হচ্ছে না। তারপরটা আমরা দেখছি 53-এর সাথে যদি আমরা 13 যোগ করি কত হচ্ছে 3 আর 3 6 আর 5 আর 1 6। দেখো এই অপশানটা কী হয়ে যাচ্ছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো দেখো দুটোই 6, অঙ্ক দেখি হচ্ছে সমান হচ্ছে, আমাদের এককেরটাও সমান এবং দশকেরটাও সমান হচ্ছে, দেখো দুটোই 6। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বলো প্রত্যেকেই, তাহলে 53 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরকম অঙ্ক আমি বলবো তোমরা সকলে অপশান চুজ করে করো, তাহলে তোমাদের সময় অনেক বেঁচে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এক ব্যবসায়ী 300 টাকার কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে।
তাহলে দেখো 300 টাকার কিছু লেবু কিনলো এবং 3/5 অংশ, তাহলে 300 টাকার লেবু কিনেছে, তার 3/5 অংশ মানে হচ্ছে কত, 5 6 30, মানে 180 টাকার লেবু কী করেছে না 15% ক্ষতিতে বিক্রি করেছে। 15% কী করেছে না ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে তার ক্ষতি কত হয়েছে, তাহলে 300 টাকার লেবুটি কী করেছে 3/5 অংশ মানে 180 টাকার যে লেবু সেটা তিনি কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে, 15% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে তার ক্ষতির পরিমাণ কত আমরা দেখে নিই। 5 3 15, 5 2 8, 9 2 9 18, মানে হচ্ছে 27 টাকা। তাহলে 180 টাকার তিনি যে লেবু বিক্রি করেছেন সেই লেবুতে তার কত টাকা ক্ষতি হয়েছে, 27 টাকা। তাহলে দেখো বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। তাহলে বাকি অংশ কত আছে, তাহলে বাকি মোট কত টাকা কিনেছিল 300 টাকার এবং কত টাকার বিক্রি করেছে 180 টাকার। তাহলে বাকি কত আছে, 300 থেকে আমরা কী করব 180 বিয়োগ করে দেবো, মানে হচ্ছে কি বলো প্রত্যেক কত হবে 0 8 আর 2 10, 120। তাহলে এখনও তার 120 টাকার লেবু বিক্রি করতে আছে। তাহলে এইটা বলেছি কি যে 120 টাকার যে লেবুটা তার কাছে এখনও পড়ে আছে সেটা তাকে কত টাকায় বিক্রি করতে হবে, যাতে তার কী হবে না 15% 15 টাকা ক্ষতি হবে। তাহলে 120 টাকার লেবুতে কত টাকা বিক্রি করতে হবে বলো, তাকে কত টাকা বিক্রি করতে হবে, দেখো 27 টাকা তার 180 টাকা লেবুতে ক্ষতি হয়েছে, আর 15 টাকা কী করতে বলেছে, মোটের ওপর বিক্রি করলে 15 টাকা ক্ষতি হবে। তাহলে 27 টাকা কী করেছে, তার 180 টাকার যে লেবু বিক্রি করেছে তাতে 27 টাকা ক্ষতি হয়েছে এবং 120 টাকার যে লেবু বিক্রি করবে সেটাতে কত তার ক্ষতি করতে বলেছে 15, মানে তাকে কী করতে হবে 12 টাকার লাভে বিক্রি করতে হবে। তাকে কী করতে হবে 12 টাকা যদি সে লাভে 120 টাকার লেবুটি বিক্রি করে তাহলে তার মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে দেখো আমি আরেকবার বলছি, দেখো 300 টাকার কিছু লেবু কিনলো, মানে মোট সে কত টাকার লেবু কিনেছিল 300 টাকার, সেই লেবুর 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে সেই লেবুর মানে 300 টাকার লেবু কত 3/5 অংশ মানে 180 টাকার লেবু সে কী করেছে 15% ক্ষতিতে 15% ক্ষতিতে কী করেছে বিক্রি করেছে। তাহলে 180 টাকার 15% ক্ষতি মানে কাটাকুটি করে কত হয়েছে দেখো 27 টাকা। তাহলে 180 টাকার যে লেবু সে বিক্রি করেছে তাতে তার কত ক্ষতি হয়েছে 27 টাকা। তাহলে কী বলি দেখো বাকি অংশ বলতে কী আছে 300 টাকার মোট লেবু ছিল, তার মধ্যে সে 180 টাকার লেবু বিক্রি করেছে, তাহলে তার কাছে কত তার পড়ে আছে লেবু 120 টাকার লেবু পড়ে আছে। তাহলে কী বলেছি সে 120 টাকার লেবু কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। তাহলে 180 টাকার লেবু কী করতে হবে, তার 27 টাকা 180 টাকার লেবুতে ক্ষতি হয়েছে, আর 15 টাকা বাকি যে অংশ লেবু পড়ে আছে মানে 120 টাকার সেটা কী হয়েছে 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে তাকে 27 বিযুক্ত বা -15 সমান 12 টাকা যদি লাভে সে বিক্রি করে তাহলে তার মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 12। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখো 680 টাকায় কী করছে বইটি বিক্রি করছে, সেই বিক্রি করে 15% ক্ষতি হচ্ছে। তাহলে যদি 680 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয় তাহলে আমরা আগে কী করব বইটির ক্রয় মূল্য বের করব। তাহলে বইটির ক্রয় মূল্য কত ছিল, তাহলে বইটির ক্রয় মূল্য কত ছিল বলো, তাহলে বইটির ক্রয় মূল্য কত হচ্ছে
600/100/85 85 15% ক্ষতি হচ্ছে। তাহলে দেখো ক্রয় মূল্য কত হচ্ছে 5 20 100 5 17 85 4 17 68 মনে হচ্ছে 800 টাকা। তাহলে বইটির অ্যাকচুয়াল ক্রয় মূল্য হচ্ছে কত 800 টাকা। সেই 800 টাকা যখন 15% ক্ষতি হচ্ছে সে কত টাকায় বিক্রি করছে 680 টাকায়। তাহলে এবার কি বলেছে বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখো বইটি 880 টাকায় যদি বিক্রি করে তাহলে বইটির অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত 800 টাকা। সে যদি 880 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ কত হবে, তার লাভ কত হবে 80 টাকা। তার লাভ কত হবে 80 টাকা। তাহলে কি বলছি কত শতকরা তাহলে লাভ আমাদের বের করতে হবে নাকি। তাহলে 800 টাকায় বিক্রি করলে যদি তার 80 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় বিক্রি করলে কত লাভ হবে। তাহলে বলো কী হবে 100/800 গুণিত 80 8 10 80 10 10 100 মনে হচ্ছে 10%। তাহলে শতকরা কত লাভ হবে, সে যদি 880 টাকায় বইটি বিক্রি করে তাহলে তার 10% লাভ হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছি অঙ্কটা। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। তবে একটি ট্রেন প্রথম ঘন্টায় 30 কিমি পথ ও পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 2 কিমি পথ অতিক্রম করতে পারে। ট্রেনটি কততম ঘন্টায় 52 কিমি পথ অতিক্রম করবে। দেখো এই অঙ্কগুলো একটা খুব সুন্দর শর্ট ট্রিক রয়েছে। দেখো তাহলে দেখো আমরা সেই শর্ট ট্রিকটি ব্যবহার করছি। তাহলে কি বলেছি একটি ট্রেন প্রথম ঘন্টায় 30 কিমি পথ ও পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 2 কিমি পথ অতিক্রম করে। ট্রেনটি কততম ঘন্টায় 52 কিমি পথ অতিক্রম করবে। 52 - 30/2 + 1। দেখো এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক। তাহলে দেখো কত হচ্ছে অ্যান্সার 2 2 বাই সমান হচ্ছে 22/2 44/2 সমান হচ্ছে 22। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কত সরি 22 আর 2 মানে হচ্ছে 24 হবে। 22 + 2 সমান হচ্ছে 24/2 সমান হচ্ছে 12। তাহলে 12তম কি অ্যান্সার কী হবে ট্রেনটি কততম ঘন্টায় 52 কিমি পথ অতিক্রম করবে। তাহলে ট্রেনটি 12তম ঘন্টায় 52 কিমি পথ অতিক্রম করবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 7 8 10 ও 12 সেকেন্ড পর বাজতে লাগলো। 30 মিনিটে কতবার তারা একসঙ্গে বাজবে। তাহলে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে তাহলে কী করবো আমরা যে 6টি ঘন্টা আছে সেগুলো আমরা কী করবো আগে লসাগু করে নেব। 2 4 7 8 10 12 তাহলে প্রত্যেক লসাগু কত হবে বলো। এই তাহলে 6টি সংখ্যা লসাগু দেখো তোমরা করলে পাবে 840। 840 কী হচ্ছে না সেকেন্ড, এখান থেকে সেকেন্ড বলেছে। তাহলে কি বলেছে দেখো 30 মিনিটে কতবার তারা একসঙ্গে বাজবে। তাহলে 30 মিনিট সমান কত সেকেন্ড 30 × 60 মানে হচ্ছে 1800 সেকেন্ড। তাহলে দেখো 1800 সেকেন্ডে তারা কতবার বাজবে। তাহলে বলো দেখো 840 সেকেন্ডে কী হচ্ছে একবার বাজছে। তাহলে 6টি ঘন্টা 840 সেকেন্ড অতিক্রম করার পর কী হচ্ছে একবার বাজছে।
তাহলে 1800 সেকেন্ড অতিক্রম করার পর কতবার বাজবে? তাহলে 840 একবার হচ্ছে, দেখো 840 সেকেন্ড হওয়ার পর কী হচ্ছে, একবার বাজছে। তাহলে 1800 সেকেন্ড হওয়ার পর কতবার বাজবে? 840-এর দেখো ডবল করলে কী হচ্ছে, মোটামুটি কত হচ্ছে 1680। তাহলে 1680 তার ডবল করলে কত হচ্ছে, প্রায় দেখো 2500-এর মতন হয়ে যাচ্ছে। তাহলে 840 সেকেন্ড যদি একবার বাজে, তাহলে 1800 সেকেন্ড যখন হবে তখন কী হবে, দুবার বাজবে। দেখো 1840-এ প্রায় ডবল হচ্ছে, এই 840-এ প্রায় ডবল হচ্ছে 1800-এর কাছাকাছি। তাহলে কী হবে, সর্বাধিক দুবার বাজবে। যদি তিনবার বাজতে যায় তাহলে কী হবে, অতিক্রম করে যাচ্ছে। প্রায় 2500 সেকেন্ড যদি হয় তখন কী হবে, তিনবার বাজবে। তাহলে কী হবে, তাহলে 30 মিনিটে তারা কতবার বাজবে, তারা একসঙ্গে বাজবে দুবার। তাহলে কী হবে, অ্যান্সার কোনোটিই নয়। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ, অল দ্য বেস্ট।